তোমরা হয়তো ভাবছো কালকে ব্যাকল্যাশ হয়ে গেল কিন্তু ভিডিও কেন এলো না। তো সত্যি কথা বলতে গত দুদিন ধরে মানে স্ম্যাকডাউন যেদিন হয়েছিল শনিবার থেকে আমার বাড়ির ওয়াইফাই প্রবলেম করছে, যার ফলে দুদিন আমার ইন্টারনেটই ঠিকমতো চলছিল না। কিন্তু যাই হোক, সেই প্রবলেমটা কালকে রাতে ফিক্স হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে তোমরা যদি ভেবে থাকো আমি শুধু ব্যাকল্যাশের কথা বলতে এসেছি, তো একদমই না, সেটার জন্য অনেক দেরি হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, ব্যাকল্যাশের কথা তো হবে। ব্যাকল্যাশের প্রত্যেকটা ম্যাচকে আমি আমার পার্সোনাল স্টার রেটিংসে দেবো, কিন্তু তার সাথে সাথে আরও কিছু বিষয় নিয়ে ভিডিওতে কথা হবে। যেমন রোমান রিংসকে কেন জেকব ফটো অত বাজেভাবে ব্যাকল্যাশে মারলো, তাছাড়া আসুকা কি রিটায়ার হয়ে গেছে আর আমরা কি আসুকার লাস্ট ম্যাচ ডাব্লিউডাব্লিউইতে দেখে নিয়েছি, তাছাড়া আমরা যে মিনি ড্যান হোজেনকে দেখেছিলাম সেটা কে ছিল সেটা নিয়েও কথা হবে। জন সিনা কালকে যে অ্যানাউন্সমেন্টটা করেছিল সেটা অ্যাকচুয়ালি কি সেটা নিয়েও ভালো করে কথা হবে। মানে এই ভিডিওতে তোমাদের জন্য অনেক কন্টেন্ট আছে, তাই ভিডিওটা ভালো করে দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে ব্যাকল্যাশকে নিয়ে কথা শুরু করা যাক। তো ব্যাকল্যাশের সবার প্রথম ম্যাচ আমরা যেটা দেখতে পেয়েছিলাম সেটা ছিল সেথ রলিন্স ভার্সেস ব্রন ব্রেকারের মধ্যে। এবার সত্যি কথা বলতে এই ম্যাচটা কিন্তু ভালো ম্যাচ ছিল, কারণ ম্যাচের প্রথম থেকেই আমরা দেখতে পেয়েছিলাম যে ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাকশন চলছিল, যেখানে দুজনই দুজনকে মারতে চাইছিল। মানে এরা কোনো ম্যাচে ফাইট করছে বলে মনে হচ্ছিল না, মনে হচ্ছিল যেন এরা রিয়েল লাইফে ফাইট করতে চায় আর একে অপরকে মারতে চায়। কিন্তু প্রথম দিকে দুজন দুজনকে মারলেও ধীরে ধীরে তারপর ব্রন ব্রেকার আপার হ্যান্ড পেতে শুরু করে, কিন্তু তারপর সেথ রলিন্স কামব্যাকও করতে শুরু করে। আর এই ম্যাচে কিছু ভালো ভালো সিকোয়েন্স ছিল, যেমন একটা মুহূর্তে আমরা যেমন দেখেছিলাম সেথ রলিন্স ব্রন ব্রেকারকে একটা সুপার প্লেক্স মেরেছিল আর ব্রন ব্রেকার সাথে সাথে উঠে সেথ রলিন্সকে একটা সুপ্লেক্স মেরে দিয়েছিল, সেটা একটা ভালো সিকোয়েন্স ছিল। তাছাড়া ব্রন ব্রেকার স্পিয়ারগুলোকে যেইভাবে সেথ রলিন্স পেডিগ্রিতে কনভার্ট করছিল, যেমন আমরা রোমান রিংসের ক্ষেত্রেও দেখেছিলাম, রোমান রিংস যখনই সেথ রলিন্সকে স্পিয়ার মারতে যায় তখনই সেথ রলিন্স সেটাকে পেডিগ্রিতে কনভার্ট করে দেয়। তো ব্রন ব্রেকারের ক্ষেত্রেও সেটা করেছে, সেইগুলো একটা ভালো মুভমেন্ট ছিল। তাছাড়া আমরা দেখেছিলাম যে কার্ভ স্টোম থেকেও ব্রন ব্রেকার যেমন কিক আউট করেছে, তেমন স্পিয়ার থেকে সেথ রলিন্সও কিক আউট করেছে, মানে খুব ক্লোজ কিক আউটও ছিল এই ম্যাচে। আর যেমন আমরা আশা করেছিলাম যে এই ম্যাচে ভিশন হয়তো ইন্টারফেয়ার করবে, তো পল হেমন্ত রিং সাইডে ছিলই, কিন্তু একটা মোমেন্টে আমরা দেখতে পাই যে অস্টিন থিওরি আর লোগান পলও এই ম্যাচে ইন্টারফেয়ার করার চেষ্টা করে, কিন্তু সেথ রলিন্স তাদেরকে চিয়ার দিয়ে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু এখানে পল হেমনেরও ইন্টারফিয়ারেন্স ছিল, মানে অনেক ক্ষেত্রে এখানে ইন্টারফিয়ারেন্স হয়েছে। আর লাস্টে আমরা দেখতে পাই এত ইন্টারফিয়ারেন্সের জন্য লাস্টে যখন সেথ রলিন্স মানে পুরো মোমেন্টামে ছিল যে এবার সে তো ব্রন ব্রেকারকে হারিয়ে দেবে, শুধু একটা স্টম্প মারা বাকি, কিন্তু সেই সময় আমরা দেখতে পাই যে ওই ইন্টারফিয়ারেন্সের কারণে সেথ রলিন্স ডিস্ট্র্যাক্টেড হয়। কিন্তু তবু আমরা দেখেছিলাম তারপরেও যখন ব্রন ব্রেকার একটা স্পিয়ার মারতে এসেছিল সেথ রলিন্স সেটাকে কাউন্টার করে একটা পেডিগ্রি মেরে দিয়েছিল, কিন্তু তারপর টপ রোপ থেকে সেথ রলিন্স করে একটা মুভ মারতে যাচ্ছিল, কিন্তু সেটাকে কাউন্টার করে ব্রন ব্রেকার যখন একটা হাওয়ায় স্পিয়ার মেরে দেয় সেথ রলিন্সকে, তখন সেথ রলিন্স আর কিক আউট করতে পারে না। আর এই ম্যাচে আমরা দেখতে পাই যে ব্রন ব্রেকার সেথ রলিন্সকে হারিয়ে দেয়, তারপর পুরো ভিশন মিলে সেথ রলিন্সের সামনে দাঁড়িয়ে সেলিব্রেট করতে থাকে। তো এইভাবে ব্রন ব্রেকার প্রথম ম্যাচটা জিতে গেছে। আমার প্রেডিকশন এই ম্যাচে ব্রন ব্রেকারের জন্যই ছিল। আর এই ম্যাচটাকে যদি স্টার রেটিংস দিতে হয়, এই ম্যাচটাকে আমি দেবো 4 স্টার্স আউট অফ 5 স্টার্স। অ্যাকচুয়ালি এটা একটা ভালো ম্যাচ ছিল। এবার কথা হচ্ছে এরপর কি। তো যেমন বলেছিলাম যে এই ফিউডটা কন্টিনিউ থাকবে, এরপরেও আমরা সেথ রলিন্স আর ব্রন ব্রেকারের মধ্যে গল্প দেখতে পাবো। এবার যেহেতু সেথ রলিন্স মানে ডিস্ট্র্যাকশনের জন্য হেরেছে, ভিশন যেহেতু এসে তাকে ডিস্ট্র্যাক্ট করেছিল বা ইন্টারফিয়ার করেছিল তার ম্যাচে, তো সেথ রলিন্সের কাছে একটা পয়েন্ট চলে এসেছে যে কেন সে ব্রন ব্রেকারের সাথে আরেকটা ম্যাচ চায়। এছাড়া কালকে রয়ের জন্য সেথ রলিন্সকে অ্যাডভার্টাইজ করা আছে, যেটা নিয়ে পরে কথা বলছি। তো সব মিলে ব্যাপার হলো এটাই যে সেথ রলিন্স আর ব্রন ব্রেকারের মধ্যে এখনও কিছু ম্যাচ হওয়া বাকি আছে, অন্তত একটা ম্যাচ তো হবেই, আর না হলে সিরিজ অফ ম্যাচেসও হতে পারে, কিন্তু আলটিমেটলি কে যেতে এটাই দেখার বিষয় হবে। এরপর আমরা দেখতে পেয়েছিলাম ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের ম্যাচ, যেটা ছিল ট্রিক উইলিয়ামস আর স্যামি জেনের মধ্যে। আর সত্যি বলছি ভাই, এই ম্যাচটা ডিসঅ্যাপয়েন্ট তো করেছে, অন্তত আমাকে তো করেছে। ম্যাচটা হয়তো খুব একটা খারাপ ছিল না, কিন্তু ম্যাচটা খুব একটা ভালোও ছিল না। এটা একটা নর্মাল স্ম্যাকডাউনের এপিসোডে আমরা যেমন ম্যাচ দেখতে পাই, বলা যেতে পারে সেরকম ম্যাচ ছিল। এই ম্যাচে না কোনো টুইস্ট, না কোনো টার্ন, এই ম্যাচে না তো স্যামিজেনের অফিসিয়াল হিল টার্ন হয়েছে। দেখো স্যামিজেন কিন্তু পুরো হিল রিয়াকশন পাচ্ছে, মানে যখন স্যামিজেনের এন্ট্রি হচ্ছে সেখান থেকে শুরু করে যখন ম্যাচে স্যামিজেন কোনো মোমেন্টে যাচ্ছে, পুরো ক্রাউড কিন্তু তাকে বু করছে। মানে বলা যেতে পারে ক্রাউড কিন্তু স্যামিজেনকে হিল হিসেবে মেনেই নিয়েছে। কিন্তু ডাব্লিউডাব্লিউই এখনও স্যামিজেনের অফিসিয়াল হিল টার্ন করাচ্ছে না, কিসের অপেক্ষা করছে ডাব্লিউডাব্লিউই জানে। এছাড়া আমরা জিঞ্জার ব্রেড ম্যানের যে পুরো একটা ডেডিকেট করে দিল একটা স্ম্যাকডাউন যে জিঞ্জার ব্রেড ম্যানের গিমিকটা দিয়ে, সেই জিঞ্জার ব্রেড ম্যানের তো কিছু দেখতেই পেলাম না, যদিও দেখতে পাবো কি করে। আগেই আমরা দেখতে পেয়েছিলাম যে ট্রিক উইলিয়ামস আর ওদিক থেকে লিলিয়াটি সেটাকে ডাস্টবিনে ফেলে দিয়েছিল।
তো সেটা হয়তো দেখতে পেতাম না, কিন্তু এমনিও এই ম্যাচে কোনো টুইস্ট অ্যান্ড টার্নস আসেনি। যেমন বললাম নর্মাল ম্যাচ ছিল। এই ম্যাচে আমরা দেখেছিলাম কিছু মোমেন্টে স্যামি জেন তার হিল ট্যাকটিক্স ইউজ করার চেষ্টা করেছিল। যেমন একটা মোমেন্টে আমরা দেখেছিলাম বাইরে যে স্টিল স্টেপস ছিল সেইখানে স্যামি জেন ট্রিক উইলিয়ামসকে একটা ডিডিটি মেরে দিয়েছিল। এছাড়া যেহেতু লি লিয়ার্টি ট্রিক উইলিয়ামসের রিং সাইডে ছিল, তাই লি লিয়ার্টি তো ইন্টারফিয়ারেন্স করার চেষ্টা করছিল, আর স্যামি জেন তাই লি লিয়ার্টিকেও দেখেছিলাম যে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করেছে। এমনকি লাস্টে তো লি লিয়ার্টিকে স্যামি জেন একটা হিলোভা কিকও মেরে দিয়েছে। কিন্তু মাঝখানে যখন রেফারি ডিস্ট্র্যাক্ট হয়েছিল এই ম্যাচে, তখন আমরা দেখেছিলাম যে জিঞ্জার ব্রেড ম্যানের যে স্টিকটা ছিল, যে কেন্ডো স্টিকটা ছিল, ওটাকে স্যামি জেন ইউজ করেছিল ট্রিক উইলিয়ামসকে মারার জন্য, আর সেইভাবে সে ট্রিক উইলিয়ামসকে পিন করার চেষ্টা করেছিল। কিন্তু সেখান থেকে ট্রিক উইলিয়ামস কিক আউট করেছিল। কিন্তু তারপর লি লিয়ার্টির হাতে যখন সেই স্টিকটা চলে এসেছিল, তখন রেফারি আবার ডিস্ট্র্যাক্টেড হয়েছিল, আর সেই সময় লি লিয়ার্টি স্যামি জেনকে সেই স্টিক দিয়ে মেরেছিল। তো সেই স্টিকটার ব্যবহার হয়েছে, যেখানে বলা যেতে পারে দুজনই সেই স্টিকটা সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু লাস্টে যখন লি লিয়ার্টিকে রিং সাইডে স্যামি জেন একটা হিলোভা কিক দিয়ে আর কি রিংয়ে আসে, রিংয়ে এসে ট্রিক উইলিয়ামসকে একটা হিলোভা কিক দিতে যায়, কিন্তু ট্রিক উইলিয়ামস সেটাকে কাউন্টার করে একটা ট্রিক শট মেরে দেয় স্যামি জেনকে, আর এইভাবেই স্যামি জেন এই ম্যাচে হেরে যায়। তো আমার মনে হয় না স্যামি জেন আর ট্রিক উইলিয়ামসের এই ফিউডটাকে আর কন্টিনিউ করার কোনো মানে আছে বলে। এবার যদি স্যামি জেনের হিল টার্নও করাতে হয়, সেটার জন্য ডাব্লিউডাব্লিউকে অন্য রাস্তা দেখতে হবে, কারণ এই ম্যাচে তো স্যামি জেনের কোনো অফিসিয়াল হিল টার্ন হয় না। আমরা শুধু দেখতে পাই যে ম্যাচটা জেতার পর ট্রিক উইলিয়ামস আর লি লিয়ার্টি টাকা ছুঁড়ে সেলিব্রেট করতে থাকে, আর স্যামি জেন হতাশ হয়ে রিংয়ের নিচে বসে থাকে। তো এইটাই ছিল এই ম্যাচে। এই ম্যাচটা এমন কোনো স্পেশাল ম্যাচ ছিল না। আর এই ম্যাচটাকে যদি স্টার্টিংস দিতে হয়, এই ম্যাচটাকে কিন্তু 2.75 স্টার্স আউট অফ 5 স্টার্স। এরপর আমরা দেখতে পাই ড্যান হোজেন আর তার মিস্ট্রি পার্টনার ভার্সেস কিট উইলসন আর মিজের ম্যাচ, যেখানে সর্বপ্রথমে কিট উইলসন আর মিজের এন্ট্রি হয়, আর তারপর ড্যান হোজেনের এন্ট্রি হয়। আর এবার সময় ছিল যে তার মিস্ট্রি পার্টনারকে সেটা রিভিল হওয়ার। এবার আমরা দেখতে পাই ড্যান হোজেন তার যে পরীক্ষা নিরীক্ষা করছিল, মানে তার সেই ক্লোনিং মেশিন সেটাকে নিয়ে আসে, যেটাও ছিল সেই ক্রেট। সেই ক্রেটের ভেতর লাইট জ্বলছিল, আর সেইখান থেকে ড্যান হোজেন নিজের ক্লোনকে বের করে। এবার এইখানে না আমি সব থেকে বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ দেখো ড্যান হোজেনের এই মিস্ট্রি পার্টনারকে ডাব্লিউডাব্লিউ যেভাবে হাইপ করেছিল, আমি সিরিয়াসলি এখান থেকে আরও বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম। এবার আমি এখানে ড্যান হোজেনের কোনো দোষ দিচ্ছি না, কারণ ড্যান হোজেনের যে গিমিকটা, সেই গিমিকটা এরকমই কিছু মানে ডিমান্ড করে। মানে ড্যান হোজেনের থেকে আমরা সিরিয়াস কিছু হয়তো এক্সপেক্ট করি না। ড্যান হোজেন সবসময় এরকম কমেডিক বা এরকম মানে আউট অফ দ্য বক্স কিছু করার জন্যই ফেমাস, যেখানে কিনা আমরা যেটা ভাববই না ড্যান হোজেন সেটাই করবে, যেটা খুব একটা স্পেশাল কিছু হবে না, তবুও আমাদের মেমোরিতে থেকে যাবে। যেমন এই যে মিনি হজেন বেরিয়ে এসেছিল ড্যান হোজেনের ক্লোন হিসাবে, যেখানে ড্যান হোজেনও হয়তো ভেবেছিল তার খুব ভালো একটা কোনো ক্লোন বেরাবে, কিন্তু সেখান থেকে তার ক্লোন হিসাবে একটা মিনি হজেন বেরিয়ে এসেছিল। তো সেই মিনি হজেনকে দেখে ড্যান হোজেনও ডিসঅ্যাপয়েন্টেড ছিল, কিন্তু যাই হোক না কেন এখন যে এসে গেছে তাকে নিয়েই তাকে ফাইট করতে হবে, তো সেই তার ট্যাগ টিম পার্টনার হয়ে গেছিলো। কিন্তু এইখানে যেমন কিছু বড় বড় নামকে ডাব্লিউডাব্লিউ ইউজ করতে পারতো, সেইটা ডাব্লিউডাব্লিউ ইউজ করেন না। আমি বলবো এইখানে ডাব্লিউডাব্লিউ একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে। হ্যাঁ, যেটা ডাব্লিউডাব্লিউ করেছে সেটাও হয়তো খুব মেমোরেবল, আর ড্যান হোজেনের ক্যারেক্টারের সাথে পুরো যাচ্ছে, কারণ ড্যান হোজেন এরকম কাণ্ড কারখানা করার জন্যই ফেমাস। কিন্তু তবু এখানে হয়তো ডাব্লিউডাব্লিউ আরও কিছু বড় সারপ্রাইজ আমাদের দিতে পারতো, যেইটা ডাব্লিউডাব্লিউ মিস করেছে। আর হ্যাঁ, আমি যখন এই ড্যান হোজেনের মিস্ট্রি পার্টনার কে হতে পারে সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, এখানে কোনো এক ভাই কমেন্ট করেছিল যে এরা কেউ হবে না, ড্যান হোজেনের সাথে এরা কেউ যেতে পারে না। আমি তাকে সাউট আউট দিতে চাই, আমি তার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু হ্যাঁ ভাই তুমি ঠিক বলেছিলে, আমিই পাগল ছিলাম যে আমি এত বড় কিছু এক্সপেক্ট করে বসেছিলাম। তো যাই হোক না কেন, ম্যাচটা শুরু হয়। এবার এই ম্যাচটা তো একটা কমেডি অ্যাক্ট ছিল, এই ম্যাচটা নিয়ে আমি কী বা বলবো, যেখানে আমরা দেখতে পাই ম্যাচটাকে শুরু করে মিনি হোজেন। এবার এই মিনি হোজেন কে ছিল সেটাও তোমাদের জানিয়ে রাখি, যেমন বলছি এই ভিডিওতে অনেক কন্টেন্ট আছে। তো এই মিনি হোজেন কিন্তু নতুন কেউ না, এই মিনি হোজেনকে এর আগেও আমরা ডাব্লিউডাব্লিউতে দেখেছিলাম, যেখানে ডাব্লিউডাব্লিউতে তার নাম ছিল এল টোরিটো। তো সেই এল টোরিটোর রিটার্ন হয়েছে, মানে ডাব্লিউডাব্লিউ কিন্তু রিটার্ন আমাদের দেখিয়েছে, কিন্তু বড় রিটার্নের জায়গায় ছোট রিটার্ন দেখিয়েছে, এল টোরিটোর রিটার্ন দেখিয়েছে। আর অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউতে তো এই সুপারস্টার এল টোরিটো নামে ফেমাস ছিল, কিন্তু আসলে এই সুপারস্টারের নাম হচ্ছে মাস্কারিটা। আর ডাব্লিউডাব্লিউ ছাড়াও আরও বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট প্রমোশনে এই সুপারস্টার কাজ করেছে, যেখানে সে বিভিন্ন নামে ফেমাস। আর রিসেন্টলি সে মিনি হজেন হিসাবে আবার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করেছে। আর বাকি কোন প্রমোশনে কী নামে ফেমাস সেটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি আশা করি স্ক্রিনে লাগিয়ে দিয়েছি সেটা। যাই হোক না কেন, এই ম্যাচটা শুরু হয় যেটা যেমন বললাম একটা কমেডি অ্যাক্ট ছিল, যেখানে এই মিনি হজেনের কাছে সবার প্রথমে কিট উইলসনের মিস মার কাটছিল, তারপর তারা ধীরে ধীরে ম্যাচে ফিরে আসার চেষ্টা করে, ড্যান হোজেনকে ট্যাগও দেওয়া হয়, কিন্তু ড্যান হোজেন বেশি কিছু প্রথমে করতে পারে না। মানে এই ম্যাচটাকে পুরো ক্যারি করেছে মিনি হজেন, মিনি হজেনেরই বেশি মোমেন্ট ছিল। এবার একটা মোমেন্টে আমরা দেখতে পাই যে মিনি হজেন যখন কিট উইলসনকে কার্স করতে যাচ্ছিল, তখন কিট উইলসন তাকে একটা আয়না দেখিয়ে দেয়, আর সে নিজেই কার্স হয়ে যায়। আর তারপর কিট উইলসন ওই মিনি হজেনকে মারতে মারতে সেই ক্লোনিং মেশিনের সামনে নিয়ে যায়, এমনকি তাকে সেই ক্লোনিং মেশিনের
মেশিনের মধ্যে ঢুকিয়ে আবার দরজাটাকে বন্ধ করে দেয়, আর দরজাটা যখন বন্ধ করে দেয় তখন সেই ক্লোনিং মেশিন আবার রিস্টার্ট হয়ে যায়। এবার আমি ভেবেছিলাম হয়তো এখান থেকে ডাব্লিউডাব্লিউ কোনো বড় সারপ্রাইজ আমাদের দেবে, কিন্তু ডাব্লিউডাব্লিউ এইখানেও ডিসঅ্যাপয়েন্ট করেছে। আমরা দেখলাম সেই ক্লোনিং মেশিন যখন আবার খুললো তখন সেখান থেকে একটার বদলে আরও অনেকগুলো মিনি হোজেন বেরিয়ে এলো, আর তারপর মিজ আর কিট উইলসনের অবস্থা খারাপ হয়ে গেছিলো এই ম্যাচে। তো তারপর আমরা দেখতে পাই যে এই ম্যাচে যখন মিনি হোজেনকে প্রায় মানে পিন করেই দিচ্ছিল, মানে মিস পিন করে দিচ্ছিল, তখন ড্যান হোজেন এসে সেই পিনটাকে ব্রেক করে। আর লাস্টে এই ম্যাচের ফিনিশ কিছুটা এইভাবে হয় যখন আমরা দেখতে পাই অ্যাকশনের রিং সাইডে যায় আর মিজ একটা ফায়ার এক্সটিংগুইশার বের করে আর সেটাকে ড্যান হোজেন আর মিনি হোজেনের উপর চালাতে যায়। কিন্তু যেহেতু মিসকে কার্স করা ছিল তাই ফায়ার এক্সটিংগুইশারটা তখন চলে না, কিন্তু সেটা যখন সে নিজের দিকে করে তখন সেটা চালু হয়ে যায়। আর মিস তারপর নিজেকে তো আঘাত করেই, তার সাথে সাথে কিট উইলসনকেও সেই ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আর কি ডিস্ট্র্যাক্ট করে দেয়। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা দেখতে পাই যে ওইখান থেকে মিনি হোজেন আর ড্যান হোজেন মোমেন্টাম ফিরে পায়, আর তারপর ড্যান হোজেন সম্ভবত রোল আপ করে মিসকে এই ম্যাচে পিন করে দিয়েছিল, পিন করে নিজেদের টিমের জন্য এই ম্যাচটা জিতে গেছিল। তো এইভাবে ড্যান হোজেন আর মিনি হোজেন এই ম্যাচে জিতে গেছে। এই ম্যাচে আমার প্রেডিকশন ঠিক হয়েছে, কিন্তু হ্যাঁ এই ম্যাচটাকে যতটা আমি এক্সপেক্ট করেছিলাম বা এই ম্যাচ থেকে আমি যত বড় সারপ্রাইজ এক্সপেক্ট করেছিলাম সেটা আমি পাইনি, আর এই কারণে আমি ম্যাচটার থেকেও ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। কিন্তু ওভারঅল যদি ম্যাচটাকে স্টার্টিং দিতে হয় এই ম্যাচটাকে আমি কী বা দেবো, এটা জাস্ট একটা কমেডি অ্যাক্ট ছিল, তাই এই ম্যাচটাকে আমি দেবো 2.5 স্টার্স আউট অফ 5 স্টার্স। এরপর আমরা দেখতে পেয়েছিলাম আসুকা ভার্সেস ইও স্কাইয়ের ম্যাচ। এবার এই ম্যাচে কথা বলার মতো অনেক জিনিস আছে, মানে ম্যাচটা থেকে না অ্যাকচুয়ালি কথা বলার জিনিস ম্যাচটা শেষে আছে, কিন্তু সবার প্রথমে ম্যাচটাকে নিয়ে একটু কথা বলা যাক। তো এই ম্যাচটা শুরু হয় আর বলা যেতে পারে এইটা এই বছরের ব্যাকল্যাশের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ ছিল। এই ম্যাচে ইও স্কাই আর আসুকা নিজেদের পুরো 100% দিয়ে দিয়েছে, নিজেদের যতগুলো মুভসেট ছিল প্রায় প্রত্যেকটা ইউজ করেছে। এই ম্যাচে আমরা অনেক ভালো ভালো মুভমেন্ট দেখতে পেয়েছি, অনেক মানে হাই ফ্লাইং অ্যাকশন দেখতে পেয়েছি, এমনকি অনেক ক্লোজ পিনফলও দেখতে পেয়েছি। রিংয়ের মধ্যে অ্যাকশন চলেছে, রিং সাইডে অ্যাকশন চলেছে, মানে দুইজন সুপারস্টার তো দুজনকে পুরো তাদের লিমিট অবধি নিয়ে গেছে বলা যেতে পারে। আর দেখেই বোঝা যাচ্ছিল যে আসুকা আর কাইরি সেন অ্যাকচুয়ালি দুজনকে যে অনেক দিন ধরে চেনে সেটার ঝলক এই ম্যাচে আমরা পেয়েছি, যেখানে তাদের মধ্যে যে সিঙ্কিং ছিল, যে কম্বিনেশনগুলো ছিল, এমনকি তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল, প্রত্যেকটাই ম্যাচটাকে একটা অসাধারণ ম্যাচ বানিয়ে তুলেছিল, যেখানে সবাই ম্যাচের শেষে দিস ইজ অসমের চ্যান্টও করেছে। আর এই ম্যাচের একটা ভালো মোমেন্ট তখন আসে যখন আমরা দেখতে পাই যে সাইডে যে অ্যানাউন্সার টেবিল ছিল সেই অ্যানাউন্সার টেবিলে যখন অ্যাকশন যায় তখন আসুকা তার যে মিস্ট সেটাকে ইও স্কাইয়ের উপর মারতে গিয়েছিল, কিন্তু ইও স্কাই একটা নোটপ্যাড নিয়ে সেটাকে আটকে দিয়েছিল। তো এই একটা ভালো মোমেন্ট ছিল যেই ম্যাচটা মানে বলা যেতে পারে এই ম্যাচের টার্নিং পয়েন্টে এই মোমেন্টটা ছিল। আর এরপর থেকে আসুকা আর এই ম্যাচে কোনো মোমেন্টাম পায় না, আর ইও স্কাই এই ম্যাচটাকে ফুল নিজের নামে করে নেয়। আর তারপর যখন অ্যাকশন আবার রিংয়ে যায় তখন আমরা দেখতে পাই ইও স্কাই আসুকার উপর তার ফিনিশিং মুভ লাগিয়ে দেয়, আর ইও স্কাই আসুকাকে এই ম্যাচে পিন করে এই ম্যাচটা জিতে যায়। আর এই ম্যাচেও আমার প্রেডিকশন একদম 100% ঠিক গেছে, এই ম্যাচে ইও স্কাই আসুকাকে হারিয়ে দিয়েছে। কিন্তু আসল কথা শুরু হয়েছিল এই ম্যাচের পরই, কারণ এই ম্যাচে প্রথম কথা আমরা কাইরি সেনের কোনো ইন্টারফারেন্স দেখতে পাইনি, মানে ডাব্লিউডাব্লিউ কাইরি সেনকে ব্যবহার করেনি। এবার কাইরি সেনকে তো ব্যবহার করেনি, এটা একটা দুঃখ ছিল, কিন্তু এরপরে আসুকার ফ্যান্সদের জন্য আরও বেশি দুঃখের কথা চলে এসছে, কারণ এই ম্যাচের শেষে আমরা দেখতে পাই ইও স্কাই আসুকাকে রেসপেক্ট দেয়, যেহেতু আসুকা ইও স্কাইয়ের সিনিয়র। আর আসুকা সেখানে ইও স্কাইকে না মেরে, কারণ এখানে আমি ভেবেছিলাম আসুকা হয়তো ইও স্কাইয়ের উপর অ্যাটাক করবে আর তারপর হয়তো কাইরি সেন এলো আসতে পারে, এরকম কিছু একটা মোমেন্ট হবে, কিন্তু সেই সব কিছু হয় না। আমরা উল্টে দেখতে পাই আসুকা হাসে, মানে সে যেন খুব প্রাউড ইও স্কাইয়ের উপর, আর তারপর দুজনকে হাক করে, মানে তাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে গেছে। আর দেখেই বোঝা যাচ্ছিল এটাই তাদের মধ্যে লাস্ট ম্যাচ ছিল, এরপর এই ফিউডটার কন্টিনিউ হবে না, মানে এই ফিউডটাকে এখানেই ডাব্লিউডাব্লিউ ইতি টেনে দিয়েছে বা এখানেই শেষ করে দিয়েছে। আর আসুকা তো তারপরে এমনভাবে অ্যাক্ট করছিল যেন সে ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার হয়ে গেছে। প্রথমে রেসলমেনিয়ায় ব্রক লিসনার, এবার ব্যাকল্যাশে আসুকা। আর দুজনের যে সিচুয়েশনটা না দুটোই প্রায় সেম, কারণ ব্রক লিসনারও যেইভাবে রিটায়ার হয়েছে বা যেইভাবে আর কি ম্যাচের শেষে অ্যাক্ট করেছিল সেটা থেকে ডাব্লিউডাব্লিউ নিজে কনফিউজ হয়ে গেছিলো। আর এখনও রিপোর্ট আসছে এরকম যে আসুকা এটা যেটা করেছে এটা নিয়েও ডাব্লিউডাব্লিউর মানে ভেতরকার অনেক ক্রিয়েটিভ অনেকেই কনফিউজ আছে যে আসুকা এটা কেন করলো। যাই হোক না কেন, এবার রিপোর্ট এটাই আসছে যে আসুকা হয়তো সেমি রিটায়ার্ড হয়ে গেছে। সেমি রিটায়ার্ড মানে কি, মানে ডাব্লিউডাব্লিউতে হয়তো আসুকার খেলা শেষ, আসুকাকে আমরা আর দেখতে পাবো না। এবার এটা কেন হয়েছে সেটা নিয়ে এখনও কোনো পাকাপুক্তা রিপোর্ট আসেনি। অনেকে মনে করছে ওই যে বাজেট কাটের
রিপোর্টের কথা বলছিলাম যে অনেক সুপারস্টারকে 50% কম মাইনা নিতে বলা হচ্ছে, মানে তাদের মাইনাকে 50% কেটে দেওয়া হচ্ছে, হয়তো আসুকার সাথেও সেরকম কিছু করার চেষ্টা করা হয়েছে, আর এই কারণে হয়তো আসুকা আর সেটাই রাজি হয়নি, আর সেই কারণে আসুকা হয়তো WWE থেকে চলে যাচ্ছে। একটা রিউমার এরকম কথা বলছে, আর একটা রিউমার আবার এরকম কথা বলছে যে এই যে কাইরি সেনকে WWE থেকে বের করে দেওয়া হয়েছিল, এর ফলে অনেকেই ফ্রাস্ট্রেটেড ছিল, তার মধ্যে আসুকাও একজন ছিল, আর আসুকার এই ফ্রাস্ট্রেশনের জন্যই হয়তো আসুকা ধীরে ধীরে ডাব্লিউডাব্লিউইর সাথে নিজের সম্পর্ক শেষ করে দিচ্ছে, আর আসুকা এবার ডাব্লিউডাব্লিউই থেকে চলে যাওয়ার কথা ভেবেছে। মানে সোজা কথায় বলতে গেলে কাইরি সেনের দুঃখে হয়তো আসুকা ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাচ্ছে, এরকমও রিপোর্ট আসছে। এবার এই ম্যাচটা শেষ হওয়ার পর অনেক ডাব্লিউডাব্লিউ সুপারস্টার, মেল সুপারস্টার, ফিমেল সুপারস্টার, বিশেষ করে ফিমেল সুপারস্টাররা আসুকার ছবি পোস্ট করছিল, তার সাথে আসুকার যে মোমেন্ট সেগুলো শেয়ার করছিল। মানে একটা সুপারস্টার রিটায়ার হয়ে যাওয়ার পর ঠিক আমরা যা যা দেখতে পাই আসুকার জন্য সেই জিনিস করা হচ্ছিল। এমনকি আমরা কাইরি সেনকেও দেখেছিলাম, আসুকাকে রেসপেক্ট দিয়েছিল। তো সব কিছু দেখে তো এটাই মনে হচ্ছে যে হয়ে গেছে, আসুকার গল্প ডাব্লিউডাব্লিউতে শেষ হয়ে গেছে, আসুকাকে আর হয়তো আমরা ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো না। এখনও ডাব্লিউডাব্লিউ এখানে অফিসিয়ালি সেটা আমাদের জানেনি যে হ্যাঁ আসুকা রিটায়ার হয়ে গেছে, কিন্তু মনে হয় ডাব্লিউডাব্লিউ এটা খুব তাড়াতাড়ি আমাদের জানিয়ে দেবে, আর না হলে চুপড়ি সারেই আসুকা ডাব্লিউডাব্লিউ থেকে এইভাবেই চুপড়ি সারে রিটায়ার হয়ে বেরিয়ে যাবে, আর এটাকে হয়তো আর মেনশনও করা হবে না। তো দুটো জিনিসই পসিবল হতে পারে, কিন্তু এই ম্যাচটাকে যদি স্টার্টিং দিতে হয়, এই ম্যাচটাকে আমি দেবো 4.75 স্টার্স আউট অফ 5 স্টার্স। অ্যাকচুয়ালি এটা একটা গ্রেট ম্যাচ ছিল। এটা যদি আসুকার রিটায়ারমেন্ট ম্যাচ হয় তাহলে আসুকা তার রিটায়ারমেন্ট ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেই রিটায়ার হয়েছে, আর অ্যাকচুয়ালি এটা যদি আসুকার রিটায়ারমেন্ট হয়ে থাকে তাহলে আমি একটা কথাই বলবো, থ্যাংক ইউ আসুকা। এবার এটা নিয়ে এখনও কোনো, যেমন বললাম, পাকাপুক্ত আপডেট তো আসেনি, শুধু মনে করা হচ্ছে এরকম যে হ্যাঁ আসুকার রিটায়ার হয়ে গেছে, ডাব্লিউডাব্লিউ থেকে অন্তত আসুকার গল্প শেষ। এবার যদি আসুকা চায় অন্য কোনো জায়গায় গিয়ে রেসলিং করতে তাহলে সে করতে পারে হয়তো, কিন্তু এটা নিয়ে এখনও সেইভাবে কোনো রিপোর্ট আসেনি। যখন আসবে তখন তোমরা অবশ্যই জানতে পেরে যাবে, আর হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে, আর না হলে আগামীকাল তো মানডে নাইট র আছে, সেখানে যদি ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি আমাদের কিছু জানাতে চায় সেটা জানাতে পারে। কিন্তু আসুকার যত বছরই ডাব্লিউডাব্লিউতে রানটা ছিল, আমি তো বলবো একটা ভালো রান ছিল, দুর্দান্ত রান ছিল, একটা মেমোরেবল কেরিয়ার আসুকার ডাব্লিউডাব্লিউতে তৈরি হয়ে গেছে। এরপর আমরা জন সিনার অ্যানাউন্সমেন্ট শুনতে পেয়েছিলাম, কিন্তু সেটা নিয়ে একটু পরে কথা বলছি। সবার প্রথমে কথা বলা যাক ব্যাকল্যাশের মেন ইভেন্টকে নিয়ে। তো ব্যাকল্যাশের মেন ইভেন্টে আমরা রোমান রিংস ভার্সেস জেকব ফার্টের মধ্যে ম্যাচ দেখতে পেয়েছিলাম, যেখানে আবার আমরা সেই আমাদের পুরনো রোমান রিংসের এন্ট্রেন্স দেখতে পেয়েছিলাম উইথ দ্য টাইটেল। তো রোমান রিংসকে দেখে সেই পুরনো রোমান রিংস মনে হচ্ছিল। যাই হোক না কেন, ম্যাচটা শুরু হয়। এবার এই ম্যাচও ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাকশন চলতে থাকে, কিন্তু এই ম্যাচটাও আমি বলবো আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে, কারণ এই ম্যাচ থেকে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম এই ম্যাচটা ততটা ডেলিভার করতে পারেনি। কারণ এই ম্যাচে আমরা কিছু ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাকশন দেখতে চলেছি, আর জেকব ফার্টু তো ভাই একটা ষাঁড়, ও ব্যাটা লিটারেলি একটা ষাঁড়, গায়ে ষাঁড়ের মতো জোর। ওকে না তো বেশিক্ষণ ফেলে রাখা যায়, না তো কিছু করা যায়। রোমান রিংস ওকে যতবার ফেলার চেষ্টা করেছে ততবার উঠে দাঁড়িয়েছে, এমনকি উল্টে জেকব ফার্টুই রোমান রিংসের অবস্থা এই ম্যাচে খারাপ করে দিয়েছে, এটা বলা যেতে পারে। কিন্তু রোমান রিংস তো ছেড়ে দেওয়ার পাত্র নয়, যেখানে রোমান রিংস চ্যাম্পিয়ন। তো রোমান রিংস জেকব ফার্টুকে একদম সমানভাবেই টক্কর দেওয়ার চেষ্টা করেছে। এই ম্যাচে আমরা মাল্টিপল সুপারম্যান পাঞ্চ দেখেছি। এই ম্যাচেও কিছু ভালো ভালো সিকুয়েন্স ছিল, যেখানে আমরা দেখেছিলাম সম্ভবত রোমান রিংসের একটা সুপারম্যান পাঞ্চ বা একটা স্পিয়ারকে কাউন্টার করে জেকব ফার্টু রোমান রিংসকে একটা সামওয়ান ড্রপ মেরে দিয়েছিল, আর তারপর তার যে ফিনিশার, যেটা সে মুনসল টাইপের মারে, সেটাও মেরে দিয়েছিল, কিন্তু সেখান থেকে রোমান রিংস কিক আউট করেছিল। রোমান রিংস এই ম্যাচে মাল্টিপল স্পিয়ার দিয়েছে, যেখানে প্রথম স্পিয়ার থেকে জেকব ফার্টু কিক আউট করেছিল, এমনকি পরে আরেকটা স্পিয়ার থেকেও জেকব ফার্টু কিক আউট করেছিল। মানে জেকব ফার্টু এই ম্যাচে কোনোভাবেই হার মানতে রাজি ছিল না। রিং সাইডেও অ্যাকশন যায়, যেখানে আমরা দেখতে পাই যে অ্যানাউন্সার টেবিল থেকে সেই অ্যানাউন্সার টেবিলও মানে ইউজ করা হয়, যেখানে সেই অ্যানাউন্সার টেবিলটাও ভাঙে, কিন্তু আলটিমেটলি এই ম্যাচের রেজাল্ট কিছুটা এইভাবে বেরোয়। যখন আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রেই জেকব ফার্টু তার যে ওই টঙ্গান ডেথ গ্রিপ, যেই মুভটাকে অনেক হাইপ করা হচ্ছে, যে এই মুভটা দিলে সুপারস্টাররা শেষ, সেই মুভটা রোমান রিংসের উপর অনেকবারই অ্যাপ্লাই করার চেষ্টা করেছিল, কিন্তু রোমান রিংস কোনোভাবে সেই মুভটা থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছিল। আর লাস্টে যখন রোমান রিংস তার আলটিমেট স্পিয়ার জেকব ফার্টুকে মেরে দিয়েছিল, তখন জেকব ফার্টু আর কিক আউট করতে পারে না, আর রোমান রিংস এই ম্যাচটা জিতে যায়। কিন্তু ম্যাচটা জিতে যাওয়ার পর রোমান রিংস সেলিব্রেটও করতে পারে না, জেকব ফার্টু কিছুক্ষণের মধ্যেই উঠে দাঁড়িয়ে পড়ে, আর তারপর তো জেকব ফার্টু পুরো পাগল হয়ে যায়। সবার প্রথমে তার যে টঙ্গান ডেথ গ্রিপ সেটা সে রোমান রিংসের উপর অ্যাপ্লাই করে। রোমান রিংসের তো অবস্থা খারাপ হয়ে যায়, রোমান রিংসের মুখ থেকে থুতু বেরিয়ে আসে, মানে রোমান রিংস পুরোপুরি চোখ হয়ে গেছিলো এখানে। রোমান রিংসের উঠে দাঁড়াতেই পারে না, আলটিমেটলি সেখানে ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালসদের আসতে হয়, এমনকি রেফারি মাঝখানে ছাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু জেকব ফার্টু তো রেফারিকেও ধরে আর কি একটা সামওয়ান
ড্রপ মেরে দিয়েছিল, মানে রেফারির অবস্থাও জেকব ফাটু খারাপ করে দিয়েছিল। আর তারপর তো যেমন বললাম পুরো পাগল হয়ে গেছিলো জেকব ফাটু, পুরো যতগুলো ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালসরা এসেছিল তাদেরকে জেকব ফাটু এই ম্যাচে অ্যাটাক করেছে, এমনকি অ্যাডাম পিয়ার্সকেও ধাক্কা মেরে রিং থেকে বের করে দিয়েছিল। তারপর তো একটা মুহূর্তে আমরা দেখছিলাম অ্যাডাম পিয়ার্স জেকব ফাটু চুলের মুঠি ধরে জেকব ফাটুকে ছাড়ানোর চেষ্টা করছে। তো একবার তো জেকব ফাটু চলে গেছিলো, কিন্তু আবার সে ফিরে এসে রোমান রিংসের উপর অ্যাটাক করে। আর এই পুরো ম্যাচ চলাকালীন এমনকি মোমেন্টগুলো চলাকালীন আমি ভেবেছিলাম হয়তো এবার উসোসরা রোমান রিংসকে বাঁচাতে আসবে, কিন্তু তারা আসে না। হয়তো আমরা দেখতে পাবো যে জিলা ফাটুর ডেবিউ হবে, কিন্তু জিলা ফাটুও কোনোভাবে আসে না। আর এখানে আমি বলছি এই ম্যাচটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে, কারণ এই ম্যাচটা থেকে যতটা আমরা সিনেমা টাইপের জিনিসপত্র এক্সপেক্ট করেছিলাম সেসব কিছুই হয় না। রোমান রিংস জাস্ট ম্যাচটাকে জেতে, আর তারপর জেকব ফাটুর আপার হ্যান্ড থাকে, আর লাস্টে আমরা দেখতে পাই যখন রোমান রিংসের অবস্থা পুরো খারাপ থাকে তখন এই ম্যাচে জেকব ফাটু সেই ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটাকে নিয়ে মানে রেস করতে থাকে বা তুলে ধরায় আর কি রোমান রিংসের উপরে দাঁড়িয়ে। মানে এইখানে রোমান রিংস জিতে যাওয়ার পরও রোমান রিংস আর কি শেষ হাসি আসতে পারে না, বলা যেতে পারে শেষ হাসিটা জেকব ফাটু এই ম্যাচে হেসেছে। আর এইভাবেই এই ব্যাকল্যাশ শেষ হয়। এই ম্যাচটাকে যদি স্টার্টিং দিতে হয়, এই ম্যাচটাকে আমি দেবো 3.75 স্টার্স আউট অফ 5 স্টার্স, এর বেশি আমি এই ম্যাচটাকে দিতে পারছি না। এবার এই ম্যাচের শেষে অনেক ঘটনা ঘটেছে, যেমন এই ম্যাচটা থেকে যখন জেকব ফাটু এরকম পাগলামি করে বেরিয়ে যাচ্ছিল তখন জেকব ফাটু বলেছিল যে সে রোমান রিংসকে শেষ করে দেবে, আর সে বারবার বলেছে যে তার এই টাইটেলটা চাই না, তার এই টাইটেলটা দরকার আছে, আই নিড দ্যাট টাইটেল, আর এই টাইটেলটার জন্য তার যা যা করা দরকার সব কিছু সে করবে। বলা যেতে পারে এখানে জেকব ফাটুর একটা প্রপার হিলটানও হয়ে গেছে রোমান রিংসের এগেনস্টে। এবার রোমান রিংস কীভাবে জেকব ফাটুকে হ্যান্ডেল করবে সেটা দেখার বিষয় আছে। রোমান রিংসও এই ম্যাচটা থেকে যখন আর কি বেরাচ্ছিল, মানে ব্যাকল্যাশ শেষ হওয়ার পর, তখন রোমান রিংসের একটা ইন্টারভিউ হয়, আর সেখানে রোমান রিংস এই কথাটা বলে যে ঠিক এই কারণে জেকব ফাটুকে আমরা এই বিজনেসে আনতে চাইছিলাম না, কারণ জেকব ফাটু এই বিজনেসে বিলংই করে না। আর আজকের রাত মানে এই রাতটাই জেকব ফাটুর এখানে শেষ রাত ছিল। তো এইখান থেকে কি রোমান রিংস এবার জেকব ফাটুকে ডাব্লিউডাব্লিউ থেকেই বের করে দেবে, এইটা একটা দেখার বিষয় আছে। আর কালকের মানডে নাইট রয়ের জন্য একটা সেগমেন্ট অ্যানাউন্স করা হয়েছে, যেটা নিয়ে যেমন বললাম একটু পরে কথা বলছি। কিন্তু ওভারঅল এই ম্যাচটা থেকে জেকব ফাটু এই কারণেই অ্যাটাক করেছে যাতে জেকব ফাটু আর রোমান রিংসের ম্যাচের এই গল্পটা, মানে ম্যাচের গল্প কি বলছি, মানে এই যে পুরো স্টোরিটা এটা কন্টিনিউ হয়। আর এদের মধ্যে আরও একটা ম্যাচ হবে, রোমান রিংস যতই বলুক জেকব ফাটুকে সে ডাব্লিউডাব্লিউ থেকে বের করে দেবে, এটা জাস্ট একটা স্টোরি লাইনের পার্ট, আর এরকম কিছুই হবে না। আর সম্ভবত আমরা ক্ল্যাশ ইন ইটালিতে রোমান রিংস ভার্সেস জেকব ফাটুর মধ্যে আর একটা রিম্যাচ দেখতে পাবো। আর এই ম্যাচে আমরা যে সারপ্রাইজগুলো এক্সপেক্ট করেছিলাম বা জিলা ফাটুর ডেবিউ এক্সপেক্ট করেছিলাম সেগুলো হয়তো ক্ল্যাশ ইন ইটালিতে গিয়ে হবে, সেটাও হতে পারে। কিন্তু আলটিমেটলি এই ম্যাচটা তো ডিসঅ্যাপয়েন্ট করেছে। কিন্তু এবার দেখা যাক এইখান থেকে রোমান রিংস কীভাবে জেকব ফাটুকে দিয়ে নিজেকে অ্যাকনলেজ করায়, আর নাকি এখান থেকে জেকব ফাটু এবার আলটিমেটলি চ্যাম্পিয়ন হই আর কি রোমান রিংস আর জেকব ফাটুর এই গল্পটা শেষ করবে, সেটাও দেখার বিষয় হবে। এবার জন সিনার সেই অ্যানাউন্সমেন্টটা নিয়ে কথা বলা যাক, যে অ্যানাউন্সমেন্টটাকে অনেক হাইপ করা হচ্ছিল। তো না, এখানে জন সিনা কোনো ক্লাব ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্সমেন্ট করতে আসেনি। জন সিনা এসেছিল এখানে একটা টুর্নামেন্টকে অ্যানাউন্স করতে, বা জন সিনা ক্লাসিক নামে একটা কিছুকে অ্যানাউন্স করতে, যেটা একটা কনসেপ্ট যেটা এখনো ডাব্লিউডাব্লিউতে আসেনি কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যেমন আমরা জন সিনার রিটায়ারমেন্ট যেখানে হয়েছিল স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে, সেখানে আমরা দেখেছিলাম এনএক্সটি সুপারস্টাররা ডাব্লিউডাব্লিউর মেইন ইভেন্টের, মানে মেইন ইভেন্ট বলতে মেইন রোস্টারের যারা সুপারস্টার তাদের সাথে কম্পিট করছিল, যেখানে আমরা ওবা ফেমিকে দেখেছিলাম, সোল রুকাকে দেখেছিলাম। তো ঠিক সেইভাবেই এবার ডাব্লিউডাব্লিউ একটা কনসেপ্ট নিয়ে আসছে যেখানে কিনা মানে আগামী দিনের যারা আর কি সুপারস্টার হতে পারে তারা আজকে সুপারস্টারদের সাথে কম্পিট করবে। মানে সোজা কথায় বলতে গেলে এনএক্সটি সুপারস্টাররা মেন রোস্টারের সুপারস্টারদের সাথে কম্পিট করবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য বা নিজেরা কতটা ক্যাপেবল সেটা লোককে দেখানোর জন্য। আর এইভাবে আমরা ওবা ফেমির একটা রাইজ দেখতে পেয়েছিলাম সেই দিনের পর থেকে। আর এই সেগমেন্টটা চলাকালীনও সবাই ওবা ফেমিকে আর কি মানে ওবা ফেমির নামকে চ্যান্ট করছিল। তো জন সিনা বলে হ্যাঁ ওবা ফেমি এটা ডিজার্ভ করে, এবার ফিউচারে আরও অনেক সুপারস্টার এটাকে ডিজার্ভ করবে। সে একটা নতুন চ্যাম্পিয়নশিপ আনছে, যেই চ্যাম্পিয়নশিপটা হবে জন সিনা ক্লাসিক চ্যাম্পিয়নশিপ। আর এখানে যেমন বললাম এনএক্সটি সুপারস্টাররা মেন রোস্টারের সুপারস্টারদের সাথে কম্পিট করবে, আর তারপর তাদের মধ্যে একটা টুর্নামেন্ট টাইপের কিছু হবে। আলটিমেটলি যে জিতবে সেটা সে হয়ে যাবে জন সিনা ক্লাসিক চ্যাম্পিয়ন। সে হয়তো যে কোনো সুপারস্টার হতে পারে, এমনকি বলেছে যে দর্শকরাও এখানে পার্টিসিপেট করতে পারে। আর যদি কোনো সুপারস্টার কোনো ম্যাচ হেরেও যায় কিন্তু দর্শকদের যদি মনে হয়ে থাকে যে না এ তো ভালোভাবে কম্পিট করছে, এর মধ্যে পোটেনশিয়াল আছে, তাহলে তাকে ভোট দিয়ে দর্শকরা জেতাতে পারে। আর এমনকি সে যদি ভোটে জিতে যায় সে ম্যাচ হেরে যাওয়ার পরও চ্যাম্পিয়নশিপটা তার কাছে থাকবে।
থাকবে। তো এইটা একটু কনফিউজিং কনসেপ্ট, আর এটা নিয়ে অনেক মানে ব্যাকল্যাশও পাচ্ছে, মানে এটা নিয়ে অনেকে ঠিকমতো বুঝতে পারছে না যে এইটা কীভাবে হলো। মানে তোমরাই কল্পনা করো, ধরে নাও যে কোনো একটা NXT সুপারস্টারের সাথে মেন রোস্টারের কোনো সুপারস্টারের কম্পিটিশন হচ্ছে, এবার সে হয়তো সেই ম্যাচটা হেরে গেল, হেরে গিয়ে যে মেন রোস্টারের সুপারস্টার সে জিতে গেল, তার মানে টেকনিক্যালি তার কাছেই জন সিনা ক্লাসিক থাকার কথা। কিন্তু এবার দর্শকরা বললো যে না না, এ তো মেন রোস্টারের সুপারস্টার, এর তো জেতারই ছিল, কিন্তু যে NXT সুপারস্টার সে খুব ভালোভাবে কম্পিট করেছে, তো তাকে তারা ভোট দিয়ে জিতিয়ে দিল। এবার ভোট দিয়ে যদি জিতিয়ে দেয় তাহলে চ্যাম্পিয়নশিপটা যে ম্যাচ জিতেছে তার কাছে না থেকে যে ম্যাচে হেরে গেছে তার কাছে চলে আসবে। তো এটা কেমন একটা অদ্ভুত টাইপের কনসেপ্ট না? তো এখন এটাকে অদ্ভুত মনে হচ্ছে, কিন্তু এখন আমরা এটাকে নিজের চোখে তো দেখিনি। তো দেখা যাক WWE এটাকে কীভাবে অ্যাপ্লাই করে অ্যাকচুয়ালি মানে প্র্যাকটিক্যালি। তো সেটা দেখার পরেই আমরা মানে বুঝতে পারবো যে কনসেপ্টটা ভালো কি বাজে। কিন্তু এইভাবেই জন সিনা নিজের নামকে WWE সাথে সবসময় জুড়ে রাখতে চায়, আর জন সিনা বলেছে এটা কোনো একবারের জন্য হবে না, এটা প্রত্যেক বছরই হতে পারে। আর WWE ট্রাই করবে, আর জন সিনা WWE মিলে ট্রাই করবে এটাকে যেন মানে ভালোভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো দেখা যাক এটা যখন শুরু হবে তখনই এটা নিয়ে আরও ভালো মতো আমরা ক্লিয়ার আইডিয়া পাবো যে এটা অ্যাকচুয়ালি কী বা কীভাবে WWE এটাকে মানে প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করবে। তো তখন এটা নিয়ে আরও ভালোভাবে কথা বলা যাবে। কিন্তু তোমাদের জন সিনার এই অ্যানাউন্সমেন্টটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা আমাকে জানাতে পারো। কিন্তু যেমন আমি বলেছিলাম যে এটা দেখে একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেছে যে জন সিনার রিটায়ার হয়ে যাওয়ার পরও জন সিনার শান্তি নেই, আর টিকেও জন সিনাকে যতটা ব্যবহার করা যায় ততটাই ব্যবহার করার চেষ্টা করছে, আর তারা জন সিনাকে ততদিন ছাড়বে না যতদিন না জন সিনার তেল পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। তো দেখো এটা একদিকে ভালোই জিনিস, আমরাও জন সিনাকে রেগুলার WWE-তে দেখতে পাচ্ছি, তো এটা আমাদের জন্য ভালোই হবে। তো দেখো এটা কিভাবে চলে, আর কিভাবে এই যে জন সিনা ক্লাসিক যেটাকে অ্যানাউন্স করা হয়েছে সেটা কিভাবে WWE আমাদেরকে দেখায় প্র্যাকটিক্যাল লাইফে, বা কবে থেকে সেটা চালু হয় সেটাও দেখার বিষয় হবে। কিন্তু ভিডিও শেষ করার আগে কালকে যে মানডে নাইট র হতে চলেছে, যেটা নিয়ে আমি এতক্ষণ ধরে বলছিলাম যে অনেক কিছু অ্যানাউন্স করা হয়েছে, তো রয়ের জেনারেল ম্যানেজার অ্যাডাম পিয়ার্স কালকের মানডে নাইট রয়ের জন্য অনেক সেগমেন্টকে অ্যানাউন্স করে দিয়েছে, ও সেগুলো নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করা যাক। যেমন কালকে আমরা দ্য ভিশন ভার্সেস স্ট্রিট প্রফিটস অ্যান্ড জো হেনরির মধ্যে একটা 6-ম্যান ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো। এছাড়া কালকে ব্রি বেলা আর পেজ অ্যাপিয়ার হতে চলেছে, আর তারা জাজমেন্ট ডেকে কনফ্রন্ট করতে চলেছে, মানে রক্সেন পেরেজ আর রাকেল রড্রিগেজকে কনফ্রন্ট করতে চলেছে। সম্ভবত সেখানে লিভ মর্গানও থাকবে, আর তাদের এগেনস্টে এটা সম্ভবত এবার যেতে চলেছে, আর এদের মধ্যেই আর কি ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য এবার এটা ম্যাচ হতে পারে। তো সেটা কালকে র থেকে আমরা দেখতে চলেছি। এছাড়া ওবাফেমির যে ওপেন চ্যালেঞ্জ সেটাও কালকে রয়ে হতে চলেছে। এবার দেখা যাক কালকে ওবাফেমিকে ফেস করতে কে আসে, বা ওবাফেমির সামনে মার খেতে কে আসে, সেটাও দেখার বিষয় হবে। এছাড়া যেমন বললাম সেথ রলিন্সকে অ্যাডভার্টাইজ করা হয়েছে, তো সেথ রলিন্স এরপর ব্রন ব্রিকারের জন্য কি মেসেজ দেবে, বা এরপর ব্রন ব্রিকার আর সেথ রলিন্সের স্টোরিটা কীভাবে কন্টিনিউ হবে সেটা আমরা কালকে র থেকে আবার দেখতে পাবো। আর সেথ রলিন্সের কাছে যেমন বললাম একটা পয়েন্ট তো চলেই এসেছে যে যেহেতু ভিশনের ইন্টারফিয়ারেন্সের কারণে সেথ রলিন্স হেরেছে, তো সেথ রলিন্স এখনও ব্রন ব্রিকারের পেছন অত সহজে তো ছাড়বে না। এবার সেথ রলিন্সের কথা যখন হচ্ছে তখন সেথ রলিন্সের শত্রু CM পাঙ্ক, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড CM পাঙ্ক, তাকেও কালকে রতে ফিচার করা হয়েছে। তো CM পাঙ্ক কালকে রতে কী করতে আসছে এটাও একটা ইন্টারেস্টিং বিষয়, এটাও জানার জন্য কালকে র আমাদের দেখতে হবে। এছাড়া কালকে রয়ের সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে কালকে রোমান রিংসের একটা অ্যাকনলেজমেন্ট সেরেমনি হতে চলেছে, যেই অ্যাকনলেজমেন্ট সেরেমনিতে জেকব ফাটু থাকবে। এবার জেকব ফাটু রোমান রিংসকে এত বাজেভাবে অ্যাটাক করার পর রোমান রিংসকে অ্যাকনলেজ করবে কিনা সেই অ্যাকনলেজ সেরেমনিতে, সেটা তো একটা বিশাল বড় ব্যাপার। আর যদি অ্যাকনলেজ না করে জেকব ফাটু, তাহলে এবার জেকব ফাটুর সাথে কী হতে চলেছে সেটা দেখার জন্য কালকের মানডে নাইট রতে আমাদের চোখ রাখতে হবে। তো এই কারণে কালকের মানডে নাইট র ভীষণ ইন্টারেস্টিং হয়ে গেছে। তো অবশ্যই কালকের র দেখো, রকে কিন্তু মিস করো না স্ম্যাকডাউনের মতো করে। যাই হোক না কেন আজকের ভিডিওটাই অবধি থাক। ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে গেছে, কিন্তু দুদিন ভিডিও আসেনি, কম্প্রোমাইজ তো করতেই হতো, বা কম্পেনসেট তো করতেই হতো, কম্প্রোমাইজ কেন বলছি, কম্পেনসেট তো করতেই হতো। তাই আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে, কিন্তু যারা এখনও ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই এটা লাইক করে দিয়েছো। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে পারলে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, ভিডিওটাকে হাইপ করো, তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।